বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এরকম সুন্দর একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং কথা বলার তৌফিক দান করেছেন। এবং একই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান স্যার মাহমুদুল হক এবং তার সহধর্মিণী আয়েশা আয়েশা সিদ্দিকা আক্তার ম্যাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই অনুষ্ঠানের আয়োজনের পিছনে যে পরিশ্রম তারা করেছেন সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং তাদের তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং বারাকা দান করেন। আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা টপিকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো যে মা বাবা কিভাবে সন্তানদের সাথে ইন্টারেক্ট করবে। মা বাবা সন্তানদের সাথে আচরণের বিষয়গুলো মেনলি শুরু হয় জন্মের আগে থেকেই ধরতে গেলে, মানে সন্তানকে গড়ে তোলার জন্য তার আচরণকে গঠন করার জন্য মা বাবার প্রস্তুতি মূলত সন্তান পেটে আসার আগ থেকেই বিষয়টা। তখন থেকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তারা দোয়া করতে থাকবেন তাদের সন্তানদের জন্য, যে আল্লাহ রাব্বুল আলমিন তাদের আচরণকে যেন এমন আচরণে গড়ে তোলেন যে আচরণ আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আমরা জানি এবং বিভিন্ন গবেষণায় এটা দেখা গিয়েছে যে মা বাবার যে শিক্ষা এবং সন্তানদের সাথে তাদের যে আচরণ, পরবর্তীতে সন্তান সেই আচরণ নিয়েই গড়ে ওঠে। আমরা এই কথাগুলো যেন আজকে একটু খেয়াল করি, মানে আমরা যেন আমাদের সন্তানদের অনেক আচরণে আমাদের তাদের সাথে কি ধরনের আচরণ সেটারই প্রতিফলন অনেকটা আমরা দেখতে পাচ্ছি। কারণ স্বাভাবিকভাবেই একজন মানুষ তার আচরণকে শিখে সর্বপ্রথম হলো পরিবারের কাছ থেকে, তারপরে তার পরিবারের নিকট যে মানুষগুলো যারা সবসময় মিশতেছে তাদের কাছ থেকে, এবং যে সমাজে সে থাকে সেই সমাজের কাছ থেকে। এবং এটা বিষয় না যে সেই সমাজের মানুষ ভুল অথবা খারাপ অথবা সঠিক বা ভুল, কি ধরনের আচরণ সমাজের মানুষ তার সাথে করছে সেটা যেমনই হোক না কেন ওই শিশুটি সেভাবেই গড়ে ওঠে, সেই চিন্তা চেতনা এবং সেই ধরনের মন মানসিকতা নিয়েই সে পরবর্তীতে বেড়ে ওঠে। সমাজ থেকে যে আদর্শ সে শিখে, ভালো মন্দের যে ধারণা সে শিখে, অন্যের সাথে আচরণ করার শিক্ষা যে শিখে, কোন একটা পরিস্থিতি মোকাবেলা করার যে পরিস্থিতি সে পরিবার থেকে যে শিক্ষা পায়, বড়দেরকে সম্মান করার যে শিক্ষা, ছোটদের সাথে আচরণের যে শিক্ষা, এই সমস্ত কিছু সমাজ থেকেই এবং পরিবার থেকেই এই সন্তানটি শিখে থাকে প্রাথমিকভাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মূলত দুনিয়াতে তিনি দিয়েছেন এবং এমন অবস্থায় যে সে কিছুই জানে না। আল আল আসল ফিল ইনসান আন্নাহু জাহেল, মূলত মানুষ হলো ইগনোরেন্ট, অজ্ঞ, হাত্তা ইয়াতাআল্লাম, যতক্ষণ না পর্যন্ত সে শিখে। এজন্য শিশুরা যেহেতু আমাদের সাথে যখন আচরণ করছে, আমরা অনেক সময় অনেক কিছুই সেখানে ভুলে যাই, আমরা অনেক সময় খেয়াল করি না, কারণ আমরা আশা করি যে আমাদের সন্তান আমাদের সাথে সবচেয়ে উত্তম আচরণটি করবে। একইভাবে আমরা এটাও ভুলে যাই যে সন্তানও কিন্তু আমাদের কাছে একটা প্রত্যাশা রয়েছে যে তাদের সাথে আমরাও উত্তম আচরণ করব।
কিন্তু সন্তান যখন আমাদের সাথে বিভিন্ন ধরনের আচরণ করে, আমরা অনেক সময় সেগুলোকে সিরিয়াসলি নিয়ে নেই, এই জন্য যে আমরা এটাকে ভুলে যাই যে তার যে বয়স, তার সাইকোলজিক্যাল যে অবস্থা, তার শারীরিক যে গঠন, এবং সেটার সাথে তার মস্তিষ্কের যে গঠন, এবং সে যে শিক্ষাটা পেয়েছে এবং বাইরের মানুষদের সাথে যেগুলো শিখেছে, এই সমস্ত কিছুই যে সেই তার আচরণকে প্রভাবিত করছে, আমরা অনেক সময় এগুলো ভুলে যাই। ভুলে গিয়ে সন্তানের বিরূপ আচরণগুলোই আমাদেরকে বেশি প্রভাবিত করে এবং সেগুলো আমরা রিয়েক্ট করি। এবং আমরা অনেক সময় বলে থাকি যে এই জামানার সন্তান সব একরকম হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আসলে এটার বিভিন্ন কারণ রয়েছে। কারণ হলো মিডিয়ার কাজ হলো কি, খারাপ জিনিসটাকে তুলে ধরে মানে তুলে আনা। কারণ সেটাই তো খবর। কোন একটা শিশু দেখা গেল কোন একটা অস্বাভাবিক আচরণ করেছে, সেটাই মিডিয়াতে নিয়ে আসা হয়, এমন ভাবে যেন এই জামানার সমস্ত ছেলে মেয়েগুলোই এই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু সত্যিকারের বাস্তবতা এমনটি নয়। তাছাড়া আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমাদের জামানা বা পূর্বেকার মা বাবাদের যে সময়, সেই সময় আর বর্তমান সময় ভিন্ন। এই সময় শিশুরা যে সকল বিষয়ের সাথে মিশে তাদের আচরণকে আস্তে আস্তে মানে গঠিত হয়েছে, সেগুলো পূর্বেকার জামানায় অনুপস্থিত ছিল। ফলে তাদের আচরণের ভিতরে নতুনত্ব আমরা অনেক কিছুই দেখতে পাই। ফলে আমরা এই নতুন আচরণগুলোকে আমরা অনেক সময় মানে এমন ভাবে নেই, মনে হয় যে এই শিশুটি নষ্ট হয়ে গেছে, এবং আমাদের এই বিরূপ রিয়াকশনে পরবর্তীতে তার আস্তে আস্তে আরো খারাপের দিকে নিয়ে যায়। কিন্তু সত্যিকার অর্থে সন্তানের খারাপ আচরণের সময় তার সাথে কিভাবে কি করা উচিত, এবং বিভিন্ন পরিস্থিতিতে সন্তানের সাথে আমার আচরণগুলো কি হওয়া উচিত, আমরা সেগুলো অনেক সময় সে ব্যাপারে পড়াশোনাও করি না। অথবা আমাদের সমাজে প্রচলিত যে আচরণের ধ্যান ধারণা রয়েছে, মা বাবা সন্তানদের সাথে কিভাবে আচরণ করবে, সেগুলোই আমরা প্রয়োগ করে আসতেছি, যদিও বা আমাদের কাছে কোনো মাপকাঠি নেই যে সত্যিকার অর্থে আমাদের সেই আচরণগুলো গবেষণার দিক থেকে কতটুকু সঠিক। এজন্য আমাদের নিজেদের আচরণগুলো যেমন নতুন করে পর্যালোচনা করা দরকার, একইভাবে শিশুদের আচরণগুলোকেও তারা যখন আমাদের সাথে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে বিভিন্ন আচরণ করে, যেটা আমাদের ভালো লাগে না, সেগুলো ট্যাকেল দেওয়ার জন্য এবং সেই সকল বিষয়ে আমাদের রিয়াকশনটা কেমন হওয়া উচিত, সেগুলো নিয়েও পর্যালোচনা করা দরকার। আমি আমার কথা যেন আপনারা সহজে মানে আপনাদের ধরতে সহজ হয়, সেজন্য একটি স্লাইড আমি শেয়ার করছি। আমার আজকের আলোচনার মধ্যে আমরা মূলত মানে কৈশোর বয়সে শিশুরা আমাদের সাথে যে ধরনের আচরণ করছে, সেটা নিয়ে মেনলি কথা বলবো ইনশাআল্লাহ। কারণ ছোট একদম শিশু অবস্থায় সন্তানদের সাথে আচরণ, সেটা তো একটা অবস্থা আছেই, বরঞ্চ সেই সময় আমরা তার সাথে যে আচরণ করেছি, এই সামগ্রিক আচরণই বর্তমানে শিশুর যে আচরণ আমাদের সাথে সে করছে, সেটাই হলো তার প্রতিফলন। অতএব শিশু থেকেই একজন সন্তানের সাথে মা বাবার যে আচরণটা হওয়া উচিত, সেটা হওয়া উচিত আমি মনে করি যে জেনে শুনে, যে কোন সময়ে সন্তানের সাথে কি করা উচিত। কারণ আমরা সন্তানদের ভালো চাই নিঃসন্দেহে, কিন্তু অনেক সময় এমনও হতে পারে সন্তানদের বিভিন্ন খারাপ আচরণের জন্য আমাদের পক্ষ থেকে যে আচরণ, সেটাও অনেকটা দায়ী হতে পারে। তো এই জন্য বিষয়গুলো সতর্কতার সাথেই তাদের সাথে ডিলিং করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে, আমি সেটা আমাকে সহ সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমারও মেয়ে আছে দুইটা ছোট, এই জন্য আমাকে সহ সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি বলেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের ব্যাপারে
তিনি এখানে জানিয়ে দিয়েছেন যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হলো আমাদের জন্য পরীক্ষা সামগ্রী। আমরা যেন দুনিয়াতে চলার পথে কোনো সময় এই জিনিসটা যেন ভুলে না যাই যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, ফিতনা বলেছেন আল্লাহ। এখন আমাদের কাজ হলো সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। অতএব সন্তানদের সাথে পরীক্ষার ক্ষেত্র নিঃসন্দেহে সহজ নয়, আপনারা ভালো করেই জানেন। এবং আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম, তার কাছে রয়েছে বিশাল মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহা পুরস্কার রয়েছে। পরীক্ষা যত কঠিন, পুরস্কারও তত বড়। মেডিকেল সার্টিফিকেটের অর্জন করতে গেলে পরীক্ষা, মেডিকেল পড়াশোনা কঠিন, পরীক্ষা পাশ করা কঠিন, এই জন্য সেই সার্টিফিকেটের মূল্যও বেশি। সন্তানদের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, তাদেরকে লালন পালনের ক্ষেত্রে বিশাল এক পরীক্ষা। ফলে এই বিশাল পরীক্ষার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন আজরুন আযীম, মহা পুরস্কার রয়েছে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। এই জন্য সবসময় আমরা যেন প্রথম মনে করি, কারণ মুসলমান হিসাবে আমাদের যে নির্দেশনাগুলো অন্য মুসলমানদের সাথে করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুমিনরা পরস্পর ভাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে তিনি মানুষের সাথে কি ধরনের আচরণ করবে সেই ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াতে যারা আছে তাদের প্রতি দয়াশীল হও, আকাশে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়াশীল হবেন। তাহলে সর্বপ্রথম আমরা যেন আমাদের সন্তানদেরকে মনে করি যে তারা আমাদের এই দ্বীনি ভাই অথবা বোন। দিনের দিক থেকে তারা মেনলি আমাদের দ্বীনি ভাই এবং বোন, তারাও মুসলিম। ফলে অন্য মুসলমানের যে হুকুক রয়েছে আমাদের প্রতি, আমার সন্তানরা সেক্ষেত্রে আমি মনে করি সর্বাগ্রে সেটা পাওয়ার অধিকার রাখে। অন্য মুসলমানদের সাথে ভালো আচরণ যেমন আমার কাছে পাওয়ার অন্য মুসলমানরা অধিকার রাখে, তা সন্তানরা সেক্ষেত্রে প্রথমে অধিকার রাখে, যেহেতু সে আমার সবসময় নিকটে, যে আমার কাছে উত্তম আচরণ পাওয়ার। এই জন্য সর্বাগ্রে প্রথম আমার সন্তানদের পরিচয় হলো যে তার সাথে আমাদের দিনের সম্পর্ক, এবং সেটা হলো যে আমরা পরস্পর মুসলিম এবং মুসলিম ভাই বোন। তাহলে সেই হিসাবে মুসলমানের সাথে যে আচরণগুলো কুরআন এবং হাদিসে আমাদেরকে বলা আছে, আমরা যেন সন্তানদের সাথেও সেগুলো বলবৎ রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার একজন ব্যক্তিকে বলতেছিলেন, সেই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে ক্বাব্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ওয়া ইনদাহু আল আকরা ইবনে হাবিস فقال الأقرع إن لي عشرة من الولد ما قبلت منهم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم فقال من لا يرحم لا يرحم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তাকে চুম্বন করতেছিলেন। এমন সময় একজন ব্যক্তি, তার নাম হলো আকরা ইবনে হাবিস, তিনি বসেছিলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আশরাতান মিনাল ওয়ালাদ, আমার 10টি ছেলে আছে, মা কব্বালতু মিনহুম আহাদান, আমি তাদের কাউকে কোনোদিন চুম্বন করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান লাম ইয়ারহাম লা ইরহাম, যে সন্তান যে অন্যের প্রতি দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে আমাদের অবশ্যই বাবা মা এটা করে থাকেন, দয়াশীল এবং কোমল হন, কিন্তু সন্তান এই জিনিসটা যেন আমরা সব সময় মাথায় রাখি যে দিনের খাতিরে এবং রাসূলের অনুসরণের কারণে তিনি আমাদেরকে সন্তানদেরকে, আমাদের মা বাবাকে সন্তানদের প্রতি দয়াশীল এবং কোমল হওয়ার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আমরা যেন সেটা ইবাদতের নিয়তে করি। এই জন্য সন্তানদের কঠোর আচরণের সময় আমরা যেন এই হাদিসগুলোর কথা স্মরণ করে ধৈর্য ধারণ করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করতেছেন যে একবার 2টা মেয়ে তার কাছে আসলো, এক নারী নিয়ে আসলো, এবং ওই নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু চায়। তখন
আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে খেজুর ছিল, খেজুর ছাড়া কিছু ছিল না, তখন ওই খেজুরটা ওই ওই নারীকে দেয়। সে দুই ভাগ করে তার দুই মেয়েকে দিয়ে দেয়, নিজে খাওয়া থেকে বিরত থাকে। এরপরে সে নারী চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে ঘটনাটি বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি মেয়েদের ব্যাপারে সমস্যার সম্মুখীন হয় এবং তাদের সাথে সঙ্গে উত্তম আচরণ করে, ওই মেয়েরা তার জন্য জাহান্নামের অন্তরায় হয়ে দাঁড়াবে। তাহলে দেখেন, সন্তানদের সাথে এই যে বিভিন্ন সমস্যার, যখন সন্তান প্রতিপালন বা বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা সমস্যার সম্মুখীন হব বা অন্য কোনো পরিস্থিতি, তখন যখন তাদের সাথে আমরা তারপরে উত্তম আচরণ করব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওই সন্তান তখন হয়ে যাবে জাহান্নামের অন্তরায়। এই জন্য আমরা সন্তানদের সাথে যখন বিভিন্ন মুআমালাত করব, আমরা যেন আমাদেরকে মানে পরীক্ষা স্বরূপ তাদেরকে দেওয়া হয়েছে এই কথাটা আমরা যেন ভুলে না যাই, এবং তাদের সাথে উত্তম আচরণের দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব, এবং একই সাথে আমরা রাসূলের আদর্শকেও অনুসরণ করার সুযোগ পেয়ে যাব। এই কিশোর ছেলে মেয়েদের সাথে মা বাবার সম্পর্কটা, আমি আগেই বলেছি যে মা বাবার সাথে কিশোর ছেলে মেয়েদের সম্পর্ক কেমন, তার মাধ্যমেই মূলত সন্তানরা পরবর্তীতে যে আচার আচরণগুলো শিখে বা বহিঃপ্রকাশ করে সেটা নির্ধারিত হয়। মানে আমি আমার সন্তানদের সাথে যত বেশি মমতাময়ী সম্পর্ক গড়ে তুলব, আমার সন্তানরাও পরবর্তীতে আচরণগত দিক থেকে তত বেশি এই মমতাময়ী এগুলো হবে। সন্তানকে আপনি যত মমতা করবেন, ভালোবাসবেন, সেই সন্তানের ভিতরে এই মা মমতা মহাব্বত তত বেশি গড়ে উঠবে। বিপরীতভাবে সন্তানের সাথে কঠোর আচরণ করলে পরবর্তীতে এই সন্তানের চিন্তা ভাবনা, জীবন জগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গির ভিত যেটা আপনার আচরণের মাধ্যমে গড়ে ওঠে, সেটা হয়ে যাবে ভিন্ন রকম। এই জন্য একবারে গবেষণায় প্রায় 1200 কিশোর ইয়াং, যাদের বয়স 14 থেকে 18-19 এরকম, এদের মধ্যে একটা পরীক্ষা চালানো হয়, এবং সেখানে দেখা যায় যে যেই পরিবারের মা বাবার সাথে এই কিশোর বয়সের সন্তানদের সুন্দর সম্পর্ক, সেই সন্তানগুলো মানে মানসিকভাবে প্রশান্তি এবং পরিতৃপ্তি লাভ করেছে, বা তারা অত্যাধিক বেশি মানে সুশৃঙ্খল। আর পরিবারের মা বাবার সাথে সুন্দর সম্পর্ক যে সকল কিশোররা উপভোগ করে বা পায়, সেই সকল কিশোরদের কঠিন সমস্যায় জড়িয়ে পড়ার আর আশঙ্কা খুব কম থাকে। তার মানে হলো, অনেক সময় দেখা গেল অনেক মায়ের সন্তান হঠাৎ করে এমন একটা জিনিস করে ফেলছে যেটা তিনি অবাক হয়ে যাচ্ছেন। যেমন না জানিয়ে বিয়ে করে ফেলা হঠাৎ করে, অথবা এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সে, যেটা সে মা বাবাকে না জানিয়ে করে ফেললো, তখন মা বাবা একটু ব্যথিত হয়। আসলে এটার অন্যতম একটি কারণ হলো যে এই সন্তানের সাথে সম্পর্কের জায়গাটা একটু দূরে চলে গেছে। সেই সন্তান মা বাবাকে আস্থাশীল হিসেবে পায়নি। কিভাবে পায়নি? বিভিন্ন ধরনের কথা এবং কাজে সন্তান সেটা অনুমান করে নিয়েছে। কারণ মানুষের সাইকোলজি, সন্তানদের, ইয়াংদের সাইকোলজি যেভাবে কাজ করে, তারা বাবা মার কথাবার্তা বিভিন্ন কিছুতে তাদের যখন সাপোর্টিং বিষয়গুলো না পায়, তখন তারা আস্তে আস্তে বাবা মা থেকে দূরে চলে যায়, এবং বাবা মার বিভিন্ন আচরণের কারণে বিভিন্ন কিছু তারা তারা লুকায়। ফলে আমরা দেখতে পাই পরবর্তীতে তাদের কথা বা বিভিন্ন কিছুর আশ্রয়স্থল তারা খুঁজে নেয় তাদের বন্ধু বান্ধব এদেরকে, এবং যেটা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য সন্তানদের সাথে এমন আচরণ করতে হবে যে আচরণের সন্তান আপনার কাছে তার সব বিষয় শেয়ার করতে সে উদ্বুদ্ধ হবে। সেই ধরনের পরিবেশই সন্তানের সাথে বা সম্পর্ক আপনাকে গড়ে তুলতে হবে, এবং সেই ধরনের সম্পর্ক গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধক যে বিষয়গুলো, সেগুলো থেকেও মা বাবাকে দূরে থাকতে হবে। আমরা আজকে কিছু সেই ধরনের নমুনা এবং উদাহরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে গার্জিয়ান, অভিভাবকগণ কিছুটা তারা উপলব্ধি করেন যে এই ধরনের পরিস্থিতিতে তাদের কি করণীয়। এবং সম্পর্কের যে টানাপোড়ান, এটা তো আছেই। ওই সন্তানদের সাথে
সম্পর্কের টানাপোড়েন প্রত্যেক পরিবারেই আছে। আসলে সেটা একটু কঠিন কাজ, কারণ তাদের যে মন মানসিকতা, তাদের সাইকোলজি বুঝে তাদের সাথে কাজ করা একটু কঠিন। যেহেতু বয়সন্ধি কাল যেটা আছে, এই সময়টা, এই কিশোর বয়সের সময়টা, এটা একটু সংকটময় একটা পর্যায়। এবং এই সময় ছেলে মেয়েদের হরমোন গ্রন্থি থেকে প্রচুর হরমোন নিঃসরিত হয়। ফলে এগুলো ছেলে মেয়েদের ভিতরে জন্ম দেয় রাগ, তারপরে ক্রোধ, মেজাজ খিটখিটে অবস্থা, বিরক্তিজনক বিষয়। মেয়েরাও একই অবস্থা, মেয়েদের ভিতরে বিশেষ করে দেখা যায় হতাশা এবং অকারণেই তারা বিষণ্ণ হয়ে যায়। এবং এগুলো মূলত কারণ হলো তার যে বয়সটা আছে, এই বয়সে তার ভিতরে যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জ গুলো হচ্ছে, মানে এক্সেসিভ সিক্রেশন অফ হরমোন এবং আরো অন্যান্য বিষয়, সেগুলোর কারণে মূলত তার এই ধরনের অবস্থাগুলো হয়। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই সময় তাদের স্নায়ুতন্ত্রেরও বিকাশ ঘটতে থাকে। ফলে এবং একই সাথে দেখা গেছে যে গবেষণায়, যে যুক্তি বুদ্ধি নিয়ন্ত্রণ কেন্দ্রের চেয়ে মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্র দ্রুত গতিতে বিকশিত হয়। মানে তাদের লজিক্যাল যে বিষয়গুলো, সেগুলো থেকে তার আবেগ অনুভূতি ইমোশনাল যে বিষয়গুলো, এগুলো বেশি দ্রুত ডেভেলপ হয়, মানে এগুলো আগে ডেভেলপ হয়। ফলে বুদ্ধিভিত্তিক জায়গাটা তাদের থাকে দুর্বল, কিন্তু আবেগের দিক থেকে, অনুভূতির দিক থেকে, মা এইসবের দিকে সে থাকে অনেক স্ট্রং, যেহেতু এগুলো ডেভেলপ আগে হয়ে যায়। ফলে এই বয়সে তারা অদূরদর্শী হয়ে থাকে। তাদের আচরণগুলো, মানে মানসিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেলো আমাদের চোখে পড়ে। এবং আমাদের এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু তাদের শারীরিক পরিবর্তনের পিছনে তাদের কোনো হাত নেই, ফলে আমরা এক্ষেত্রে তাদের জন্য স্পেস দেই। তাদের আচরণ রাগ বিভিন্ন পরিস্থিতিতে আমাদের সাথে মানে অদ্ভুত, মানে বিদঘুটে আচরণ, আমরা যেন এগুলো খেয়াল করি যে না, এটা সে নিজে নিয়ন্ত্রণ করছে না, এগুলো তার ভিতরের যে পরিবর্তন, সেগুলো নিয়ন্ত্রণ করছে। ফলে তাদের দোষারোপ করা থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করবো যেন দূরে থাকি, বিরত থাকি। এবং যখন এই সময়টা আস্তে আস্তে পার হয়ে যাবে, সন্তানের অনেক সমস্যা, অনেক কিছু যেগুলো আপনার সেই সময় আপনার অপছন্দ হয়, আপনি দেখবেন আস্তে আস্তে সেগুলো আপনার মানে কেটে যাচ্ছে। এবং সন্তানদের ভিতরে আপনি দেখবেন যে তারা মা বাবার প্রতি বেশ বিরক্ত থাকে এই সময়, তাদের আচরণের ভিতরে একটা। তারপরে তাদের যে স্ট্রেসটা, এই স্ট্রেসটা অনেক সময় ট্রানজিটরি স্টেজ, মানে সে শিশুও না আবার অ্যাডাল্টও না। ফলে তার আচরণের ভিতরে শিশু সুলভ আচরণও পাওয়া যাচ্ছে, আবার সে নিজেকে এমন এক স্টেজে আবিষ্কার করে সে বুঝতে পারতেছে না যে সে অ্যাডাল্ট মনে করছে, কিন্তু অ্যাকচুয়ালি তার আচরণের ভিতরে অনেক শিশু সুলভ আচরণ রয়েছে। খামখেয়ালি পানা, কল্পনার সাগরে সে ভাসতে থাকে, এরকম অনেক বিষয় তার ভিতরে দেখা যায়। বড়দের মতো সুযোগ সুবিধা সে পেতে চায়, কিন্তু দেখা গেল তার শারীরিক গঠন এবং তার বিভিন্ন আচরণে আমরা বুঝতে পারি যে এখনো সে বড়দের মতো হয়নি, কিন্তু সে বিতর্কত ভাবে নিজেকে বড় বড় মনে করতে থাকে। ফলে তার বিভিন্ন আচরণ আমরা বিরক্ত হয়ে যাই। এবং এই সময়ে মূলত তারা অত্যন্ত সরল এবং নিষ্কলুষ হয়ে থাকে। এজন্য তারা যা শিখে সেটাই বাস্তবে প্রয়োগ করতে চায়। তাদের কাছে থিওরি এবং প্র্যাকটিক্যালের কোনো পার্থক্য থাকে না। থিওরিতে যা শিখে তারা মনে করে এটাই বাস্তবে তাই হওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তারা বিদ্যালয় থেকে যা শিখে 100% প্রয়োগ করতে চায়। মার্জিত ব্যবহার, এটা তারা বুঝতে পারে না, এই জন্য অনেক সময় খারাপ কিছু করে ফেলে। তাদের আচরণের ভিতরে দেখা গেল তারা সত্যবাদী থেকে অত্যন্ত পছন্দ করে। অনেক সময় কেউ একটা মিথ্যা বলে পরিবারে, এটা সে অনেক বেশি রিয়েক্ট করে, নানান কিছু। আমি কয়েকটা উদাহরণ দিতে চাই। যেমন এক কিশোর তার পরিবারের সাথে খাবার টেবিলে বসছে, হঠাৎ তার চেহারার ভিতরে প্রচন্ড বিরক্তি ভাব। তখন বাবা তাকে জিজ্ঞেস করলো যে তোমার এমনি কি হয়েছে। সহজে সে বলতে চায় না, অনেক জোরাজুরি পরে সে জানায়
যে তার বড় ভাই যে খাইতেছে সে সে খুব তাড়াতাড়ি খাইতেছে, যেটা মানে শিষ্টাচার বহির্ভূত একটা কাজ। কারণ সে শিখছে যে খাবার সময় আস্তে আস্তে খেতে হয়, দ্রুত খাওয়া যায় না, ভদ্রতার সাথে খেতে হয়। যদি কার পরিবারের অন্য সদস্যের ভিতরে এটা সে দেখে, এটা লঙ্ঘন, সে রিয়েক্টটা খুব দ্রুত করে ফেলে। আবার অনেক সময় দেখা গেল কিশোরী বা কিশোররা অনেক জুড়ে তাদের দরজাকে ধাম করে লাগাই দেয়। আমরা মনে করি যে সে মানে কিছু একটা হয়েছে বা না জানি কি। আসলে বিষয়টা এমন না। অনেক সময় দেখা গেল সে তার নিজের যে স্পেসটা আছে এখানে সে থাকতে চায় একাকী, অথবা সে আসলে বুঝতেই পারে না যে এরকম একটা শব্দ করে এটা একটা খারাপ আচরণ। মানে তার ভিতরে কিছু গ্যাপ রয়েছে, আমরা যেন সেগুলো খেয়াল করি যে এই গ্যাপগুলো আমরা যেন খারাপ ভাবে না নেই, বা এগুলোর ব্যাপারে সাথে সাথে যেন তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন না নিই। এক কিশোরী হঠাৎ খুব জোরে তার দরজা লাগিয়ে কান্না শুরু করে দিল। কারণ হলো যে সে তার বান্ধবীর সাথে ফোনে কথা বলতেছিল, ঠিক তখনই তার বড় ভাই ফোন চেয়ে বসছে। আর নিঃসন্দেহে তখন সে ফোনটা কি করে দেয়, কারণ সে তো তার বান্ধবীর সাথে কথা বলছে। আর ফোনটা যখন দেয় নাই, তখন ওই বড় ভাই তাকে খুব বকাঝকা করছে। তাই সে দ্রুত কথা শেষ করে আচ্ছা ফোনটা দিয়ে দিল। কিন্তু সে এজন্য কাঁদতেছে যে তার বড় বড় ভাই যে তাকে বকছে এটা না ফোনে সে সেই মেয়েটা শুনে ফেলছে। এতে তার মন খুব খারাপ, এবং এটা তার জন্য অপমানজনক সে মনে করছে। ফলে সে যেহেতু ইমোশনালি অনেক ডেভেলপ, মানে ইমোশনাল দিক থেকে তার ডেভেলপমেন্ট বেশি আগে হয় বুদ্ধিবৃত্তিকের জায়গা থেকে, ফলে সে তার আবেগকে আর ধরে রাখতে না পেরে এই দরজা লাগিয়ে সে কাঁদা শুরু করছে। এই জন্য আমরা এই ইয়াং জেনারেশন এডোলেসেন্স বা এই তরুণদের যে আচরণ, বা 14, 15, 16, 17, 18, 19 এই বয়সের সন্তানদের আমাদের এই আচরণগুলো যেন আমরা উপেক্ষা করি। আমরা যেন তাদের যে কোনো আচরণকে সহজেই সেটাকে ধরা পাকড়াও না করি, বিচারের আত্মতায় না আনি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে অভিভাবক সন্তানদের সেই সকল আচরণে আমরা বিরক্ত হয়ে যাই এবং তাদের সাথে আমরা বিরূপ আচরণ করি। মূলত সেই সময় আমাদের করা উচিত ছিল ধৈর্য ধারণ করা। ফলে সন্তানদের সাথে আমাদের কি হয়ে যায়, সম্পর্কের একটা টানাপোড়েন হয়ে যায়। এবং কিশোররা অনেক সময় তাদের নিজস্ব চিন্তা, যেটা যেটাকে তারা সঠিক মনে করে সেটার মধ্যেই ঠিক থাকে, মানে সেই সঠিক। একবার এরকম হয়েছে যে একবার এক ছেলে একজনকে সালাম দিছে, তার চাচাকে। তো চাচা সালাম নেয় নাই। মায়ের কাছে যায় সে বেশ রাগান্বিত অবস্থায়, হ্যাঁ আমি চাচাকে সালাম দিলাম, সে সালাম নিল না। মা অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে তোমার চাচা হয়তো তোমার শুনে নাই, এই জন্য সে সালামটা নেয় নাই। সে কোনোভাবে এটা মানতে রাজি না। পরে আবার ওই চাচার বাবার ভিতরে জমি জমানের একটু মানে সমস্যা। ফলে বাচ্চা মনে করছে, "এই দেখো আমাদের সাথে জমি জমানের সমস্যা দেখে সে আমার সালামটা পর্যন্ত নেয় নাই।" তো এই যে পরবর্তীতে চাচাকে ডেকে এনে মা বাধ্য হয়েছে জিজ্ঞেস করতে। তখন চাচা বললো, আসলে আমি ফোনে কথা বলতেছিলাম, আমি তো খেয়ালই করিনি যে ও আমার পাশ দিয়ে গেছে কখন। তারপরেও কিশোর মানতে রাজি না, সে শুধু বলল যে যে কোনো পিচ্চিও যদি সালাম দেয় সালামের উত্তর নিতে হয়। দেখেন, এর জন্য তার ভিতরে ওই মন মানসিকতা যেটা সঠিক এটা সেটাই সে এস্টাবলিশ করবে। তো বাচ্চাদের আমরা সেই আচরণগুলো আমরা যেন বোঝার চেষ্টা করি যে সে যা থিওরিতে যেটা শিখে সেটাই সে প্র্যাকটিক্যালি করতে চায়। প্র্যাকটিক্যালের ভিতরে কিছু বিভিন্ন পরিস্থিতির কারণে থিওরি যে বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে, এটা কিন্তু ওই ছোট ছেলে মেয়েদের এই নলেজটা নাই। ফলে বিভিন্ন পরিস্থিতিতে তার যে আচরণ, যেমন আরেকটা উদাহরণ, একবার এক বাবা ছেলে বাবাকে বললো যে আমার অমুক দিন কিছু টাকা লাগবে। তার বাবা বললো যে ঠিক আছে, তোমার যখন টাকা লাগে আমি তোমাকে দিব, সমস্যা নাই, যখন লাগবে নিও। তো যখন সেই সময়টা আসছে স্কুলের সেই অনুষ্ঠান বা সেই পিকনিক, বাবাকে বলছে, বাবা তুমি আমাকে এই করো, ওই তোমাকে বলছিলাম না যে টাকা লাগবে, কিছু কিছু টাকা দেও। বাবা বলতেছে এখন তো টাকা নাই, এক জায়গায় আমার কিছু টাকা পাওয়ার কথা, তা আমি পেলেই তোমাকে দিব। তখনই সন্তান রেগে গেল, হ্যাঁ তোমাকে তো তুমি তো আমাকে বলছিলা যে টাকাটা আমি যখনই চাইবো তখনই তুমি দিতে পারবা। এই যে দেখেন, মানে সে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যালের পার্থক্য করতে পারছে না। সে তার কথা হলো যেহেতু বাবা বলছে যে যখন
আমার প্রয়োজন পড়বে তখনই সে দিতে পারবে, তো এখন আমার প্রয়োজন পড়ছে, এখন সে তার কথা রাখছে না কেন? বিভিন্ন এই যে পরিস্থিতির কারণে বাবা দিতে পারছে না, এটা কিন্তু ওই বাচ্চাটা আর বুঝতে চায় না। অনেক সময় দেখা গেল এই সময় বাবা মা আবার তার সাথে রিয়েক্ট করে বসে। আমরা বলবো যে না, আমরা যেন পরিস্থিতি বোঝার চেষ্টা করি যে সন্তান যে আচরণ আমার সাথে করছে তার জ্ঞানের ঘাটতি রয়েছে, এবং সে বিভিন্ন পরিস্থিতি আসলে লজিক্যালি সে বোঝার চেষ্টা করতেছে না, কারণ তার সেই কগনিটিভ ডেভেলপমেন্ট, ব্রেনের যে জিনিসটা যুক্তি বুদ্ধি বা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যে অংশটা কাজ করে, সেই জায়গাটা এখনো পরিপূর্ণভাবে ডেভেলপ হয়নি। এই জন্য আমরা সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে আমরা অত্যন্ত আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, এবং বিভিন্ন পরিস্থিতি যদি কোনো সময় সৃষ্টি হয় সেটার জন্য সময় নির্ধারণ করা। একজন আদর্শ বাবা মা সন্তানকে তারা সমস্ত কিছুর উপর প্রাধান্য দিবে। কোনো কিছুতে সে ব্যস্ত, এই ব্যস্ততা দেখিয়ে যে এত বেশি ব্যস্ত, সন্তানকে আমি আসলে সন্তানের সাথে বসার সুযোগ পাচ্ছি না, তাকে দেখতে পাচ্ছি না, আমি চাকরি নিয়ে ব্যস্ত, জব নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত না। আদর্শ মা বাবা অবশ্যই সন্তানকে অন্য সবকিছুর আগে স্থান দিবে। সন্তানদের সাথে মত বিনিময় করা, তাদের পছন্দের কাজে নিজেরা অংশ নেওয়া ইত্যাদি সময় সে বের করবে। দেখা গেল সন্তানের স্কুলে একটা অনুষ্ঠান, মাদ্রাসায় একটা অনুষ্ঠান, সন্তান আমাকে বলতেছে যে সবার বাবা মা আসবে, আমি সন্তানকে বললাম যে বাবা আমি তো আসলে অনেক ব্যস্ত, আমি যেতে পারছি না। আমরা তার ইমোশনাল জায়গাটা দেখতে পাচ্ছি না, যে ওই সময়ে সবার বাবা মাকে যখন সে উপস্থিত দেখবে, আমি যখন অনুপস্থিত থাকবো, আমার সন্তানের কেমন খারাপ লাগবে। এই জন্য সন্তানের জন্য সময়কে বের করা, ব্যস্ততার মাঝেও যথাসম্ভব চেষ্টা করা, কারণ এগুলো পরবর্তীতে সন্তান এই পিতামাতার প্রতি আস্থা হারিয়ে ফেলে। পারস্পরিক সম্মানবোধ, আসলে আমরা সম্মানবোধের যখন কথাটা আসে, মানে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে সম্মান শুধু ছোটরাই বড়দের করবে, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টের কারণে আমরা ছোটদেরকেও যে তাদের প্রাপ্য সম্মান দিতে হয়, সেই জিনিসটার গুরুত্ব আমরা ভুলে যাই। আসলে সম্মান দেওয়া বলতে আসলে অন্যের অন্যের অনুভূতিকে মূল্যায়ন করা, কিংবা অন্যের মতামতকেও গুরুত্ব দেওয়া বোঝায়। এবং যারা সম্মান দিতে জানে তারা নিজেরাও সম্মান পায়। বরঞ্চ মা বাবা যদি এটা মনে করে, মানে তারা তো অবশ্যই মনে করে তাদের ভিতরে যে আত্মসম্মান বোধ, অন্যের সম্মান পাওয়ার, তারা চায় যে সন্তানরা তাদেরকে সম্মান করুক, এবং সেই অনুভূতি থেকেই তারা এই সন্তানদেরও সম্মান দেওয়ার গুরুত্বকে, মানে তাদের অনুভূতিকে মূল্যায়ন করা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, এই বিষয়টাকে তারা অনুধাবন করবে। তাই অভিভাবক হিসেবে আমাদের উচিত সন্তানদের, মানে পরিবারের সদস্যদের মধ্যে এই পারস্পরিক সম্মান দেওয়ার যে অভ্যাসটি, মানে হলো অন্যের অনুভূতি, পরিবারের অন্যান্য সদস্যদের অনুভূতিকে মূল্যায়ন করা এবং অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, সন্তানদের মতামতকে গুরুত্ব দেওয়া, তাদের অনুভূতিকে মূল্যায়ন করা, এই সকল ব্যাপারগুলোর মাধ্যমে আমরা যেন তাদের সম্মান বোধটাকে, তাদের প্রতি সম্মানের দেওয়ার বিষয়টাকে আমরা নিশ্চিত করি, যদি আমরা চাই যে আমাদের সন্তানরাও আমাদের প্রতি যেন সম্মানের জায়গাটা ধরে রাখে। এখন একজন বাবা তার পরিবারের সম্মান দেওয়া নেওয়ার এই মূল্যবোধটা চালু রাখার ব্যাপারে তিনি কিভাবে করবেন? এক নাম্বার, যে তিনি কথা এবং কাজের দ্বারা সন্তানদেরকে এটা বুঝাবেন যে তিনি তার ছেলে মেয়েদেরকে ভালোবাসেন, তাদের মতামতকে মূল্যায়ন দেন এবং তাদেরকে সম্মান করেন। এদের সন্তানরা বাবা এবং অন্য বয়স্কদের প্রতি অন্যদের মতামতকে প্রাধান্য দেওয়া শিখবে এবং বয়স্কদের সম্মান করা শিখবে, তাদের মতামতের মূল্য দিবে। আসলে সন্তানরা তো মূলত তারা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এমন অবস্থায় যে তারা কিছুই জানে না। তাহলে তাদেরকে যদি, তাদের কাছ থেকে যদি আমরা সম্মান আশা করি, প্রথমে তো তাদেরকে সম্মান জিনিসটা কি বা কিভাবে দিতে হয় আমাদেরকে করার মাধ্যমে এটা তাদেরকে বুঝাইতে হবে। সেটা হলো তাদেরকে ভালোবেসে এবং তাদের মতামতের মূল্য দেওয়ার মাধ্যমে। ফলে সন্তানরাও শিখবে যে না, বড়দের ভালোবাসতে হয় এবং বড়দের সম্মান করতে হয়। কারণ আমরা না শিখাইলে আমরা কিভাবে তাদের কাছে আশা করতেছি যে তারাও এটা আমাদের সাথে করবে? এবং তিনি আদর্শ বাবা, তিনি ছেলে মেয়েদের অনুভূতির প্রতি সম্মান দেখানোকে এটা পরিবারের বড়দের দায়িত্ব বলে মনে করবেন।
এবং সন্তানদের ভুলে চিৎকার চেঁচামেচি করা, ঠাট্টা বিদ্রুপ করা, এই ধরনের নেতিবাচক আচরণ থেকে তিনি অবশ্যই নিজেকে বিরত রাখবেন, কারণ এটা আদর্শ পিতার এটা বৈশিষ্ট্য নয়। 4, তিনি কোনো সময় যদি সন্তানরা ভুল করেও বসে, তিনি দেখবেন যে তার এই ছেলে মেয়ে যাদেরকে তিনি বড় করে তুলতেছেন তাদের ভিতরে অনেক ভালো গুণ রয়েছে, যেমন তারা নামাজ পড়ে, পড়াশোনায় মনোযোগী, বা অন্যদের প্রতি সহানুভূতিশীল, উদারমনা, সৎ, এরকম গুণ সন্তানের ভিতরে আছে। ফলে সন্তান কোনো একটা কাজে ভুল করে ফেললেও বাবা মা সেই ভালো গুণগুলোর কথা মনে করে ন্যায়ানুগ আচরণে আর আচরণ করবেন এবং নিরপেক্ষ আচরণ করবেন, সেগুলোর কথা খেয়াল করে। মানে একটা ভুলই যেন সন্তানের বাকি বাবা মাকে ভুলিয়ে না দেয়। আরেকটা বিষয় হলো যে সন্তান যে বিষয়টাকে গুরুত্ব দেয় সেই বিষয়গুলোর ক্ষেত্রে বাবা মাও সন্তানকে হেল্প করবে এবং তাকে সেগুলোকে গুরুত্ব দিবে। সন্তান দেখা গেল কোনো একটা প্রজেক্টে অংশগ্রহণ করে বা কোনো একটা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটা কাজ করে দ্রুত এসে বাড়িতে এসে বললো যে আমি এটা করেছি। অথবা দেখা গেল মিড টার্ম পরীক্ষা সে অনেক ভালো করছে, সে এসে বললো যে মিড টার্ম পরীক্ষা বাবা মা আমি তো ফার্স্ট হয়েছি। সাথে সাথে আমরা যেন এরকম মন্তব্য না করি যে দেখা যাক ফাইনালে তুমি কি করো, এটাই দেখা যাবে, সেই সময় বোঝা যাবে তুমি সত্যিকার অর্থে কতটুকু মেধাবী। আসলে এটা তার আগ্রহের জায়গাটার মধ্যে আমি কিন্তু প্রথমেই পানি ঢেলে দিলাম। সে আমাকে অনেক আগ্রহ নিয়ে কথাটা বললো, আর আমি বললাম, আমি এটাকে অবমূল্যায়ন করে তাকে আমি অন্যভাবে বললাম। আমার এই আচরণই তাকে নিরুৎসাহিত করলো এবং নিঃসন্দেহে এই সন্তান পরবর্তীতে ভালো রেজাল্ট করার উৎসাহটা হারিয়ে ফেলবে। এই জন্য সন্তান যেসব বিষয়ে আগ্রহ দেখায় আমাদেরও সেগুলোতে পাশাপাশি আগ্রহ দেখানো উচিত। ভালো কাজে আনন্দিত হওয়া উচিত, তাদেরকে প্রশংসা করা উচিত, এনকারেজ করা উচিত বিভিন্ন ক্ষেত্রে। এভাবেই সন্তানরা আস্তে আস্তে বাবা মার প্রতি ভালো আচরণে অভ্যস্ত হয়ে যায় এবং বাবা মার এই সন্তানদের সাথে সুন্দর আচরণ পরবর্তীতে সন্তানদের আচরণ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। এবং 16-17 বছরের ছেলে মেয়েদের উপর আমরা যেন চাপ প্রয়োগ না করি, জোর করে করতে গেলে হিতে বিপরীত হয়। একটা জিনিস করতে চাচ্ছে না, জোরাজুরি করলে বিপরীত হবে। পরবর্তীতে দেখা গেল সে অন্য কোনো সময় কোনো কিছু আর আপনার সাথে শেয়ার করবে না, বা গোপনে অনেক কিছু করবে আপনাকে জানাবে না। এই জন্য সহনশীল পিতা তিনি যেমন হয় যে তিনি জানেন যে তার সন্তান মানে তারুণ্যের দ্বার প্রান্তে, তাই তিনি সন্তানকে একটা মানুষ হিসেবে দেখবেন যে না সে বড় হচ্ছে, অতএব আগে যেমন ছোট সময় তার সমস্ত বিষয়ে যেমন তার উপর বল প্রয়োগ করা বা ই করা সেটা না, সে তার কিছু সিদ্ধান্ত যেন তার উপর আমরা ছেড়ে দেই। এবং সন্তানদের সব আচরণ নিয়ে সবসময় যেন আমরা মাথা না ঘামাই, যতক্ষণ না পর্যন্ত সেই আচরণটা এমন কিছু দিকে তাকে না নিয়ে যাচ্ছে যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, অথবা তাকে এমন এক মানুষ হিসেবে গড়ে তুলছে যেটা পরবর্তীতে তার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এরকম যদি না হয়, ছোটখাটো যদি হয়, সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব সেটাকে এড়িয়ে চলার একজন সহনশীল পিতা হিসেবে করা উচিত, পিতামাতা হিসেবে সন্তানের প্রতি আস্থা রাখা, যথাসম্ভব সন্তানের অনুভূতির মূল্যায়ন করা, তার আত্মসম্মান রক্ষার যথাসাধ্য চেষ্টা করা, এবং পরিবারের কিছু কাজের দায়িত্ব সন্তানের হাতেও ছেড়ে দেওয়া। এতে কিন্তু সন্তান রেসপন্সিবিলিটি নেওয়া শিখে। আমরা অনেক সময় সন্তানদেরকে দিয়ে কোনো কিছু করাইতে চাই না। কেন চাই না? কারণ মনে করি থাক ওর কাজ করা লাগবে না। আসলে কিছু কাজ সন্তানকে দিয়ে করালে এটা তার পরিবারের প্রতি পরিবারের দায়িত্ব নেওয়া আস্তে আস্তে শিখা। ছোটখাটো কাজগুলো আপনি সাথে নিলেন, তাকে দিয়ে করালেন, এতে তার কি হবে, আস্তে আস্তে মানুষের সাথে ইন্টারাকশনের কারণে তার বুদ্ধিভিত্তিক যে জায়গাটা এটা ডেভেলপ হবে। ফলে একজন সহনশীল পিতা সন্তানের উপরও কিছু দায়িত্ব সে ছেড়ে দিবে, যেগুলো আস্তে আস্তে সন্তানকে এই ফিল করাবে যে না সেও পরিবারের একজন সদস্য, পরিবারের বিভিন্ন সিদ্ধান্তে এবং বিভিন্ন কিছুর ক্ষেত্রে সেও স্বাধীন। এই অনুভূতিটা খুব প্রয়োজন সন্তানের। মানে বাবা মা যদি চান যে সন্তান মানে তার প্রতি আস্থাশীল হবেন, তাদের প্রতি জোর জবরদস্তি করার ক্ষেত্রেও জোর জবরদস্তি করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ হলো এটা সন্তানের সুস্থ বিকাশে বাধা প্রয়োগ করে। চিৎকার চেঁচামেচি করা এবং নানান কিছু, এগুলো করলে পরবর্তীতে দেখা যায় যে এই সন্তান
বাবা মার ওই সন্তানের উপর প্রভাব ফেলতে পারে না। যত বেশি আপনি সন্তানের সাথে জোর জবরদস্তি, চিৎকার চেঁচামেচি এগুলো করবেন, তত বেশি সন্তান মানে সন্তানের উপর থেকে আপনি প্রভাব হারিয়ে ফেলবেন। এজন্য কিশোরদের বোধ শক্তি পরিবর্তন করতে চাইলে সেটাকে আপনার হৃদয় দিয়ে করতে হবে। অনেক সময় যুক্তি দিয়েও কাজ হয় না, তাকে ভালোবেসে সেটা আদায় করতে হবে। কারণ তারা, আমাদের এটা বুঝতে হবে যে তারা অনেক সময় এই বয়সে অনেক বেশি একরোখা হয়, যেটা বুঝছে সেটাই, এবং অনেক তর্ক করবে আপনার সাথে। ফলে যুক্তি দিয়ে বুঝাইতে গেলে সে অনেক সময় তার যুক্তি আপনার উপর দেওয়ার চেষ্টা করবে, তাকে বুঝা, অনেক সময় সে আপনার যুক্তি বুঝতে চাইবে না। এই জন্য কোনো বিষয়ে জোর জবরদস্তি করলে এটা বরং আরো উল্টা ক্ষতি ডেকে আনে। তাই ব্যতিক্রমী কিছু বিষয় ছাড়া জোর জবরদস্তি আমি মনে করি না করাই উচিত। আর কঠোর শাসন করলে আসলেও কিশোর কিশোরীর যে আচরণ এটা আসলে বদলায় না। এবং আমরা এটা দেখি আমাদের দেশে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অনেক মা বাবা সন্তানদের সাথে অনেক কঠোর আচরণ করেন, এবং তারা ধরে নেন যে সন্তানরা যদি তাদের ভালোবাসে তবে অবশ্যই তাদের উচিত মা বাবার সব আদেশ নিষেধ বিনা বাক্যে মেনে নেওয়া। এটা সন্তানদের প্রতি আমাদের ধারণা। ফলে কিশোর এক ভিন্ন এক বিষয় নিয়ে এসে গড়ে ওঠে, এবং পরবর্তীতে ওই সন্তান মা বাবার ওই সন্তানের উপর প্রভাবই থাকে না। তাই অভিভাবকদের এই বিষয়ে সচেতন থাকা উচিত। বাচ্চাদের উপর জোর জবরদস্তি করলে তাদের এই বিচার বুদ্ধির সুস্থ বিকাশটা ঘটবে না। পরবর্তী সময় তারা দ্বিমুখী আচরণে অভ্যস্ত হয়ে উঠবে। কারণ হলো, তখন কি করবে, পরিবারের সামনে কেবল ভালো আচরণটুকু প্রকাশ করবে, আর খারাপটুকু লুকিয়ে রেখে সেগুলো বন্ধু মহলে প্রকাশ করবে। এরকম একটা গবেষণায় দেখা গেছে, যেটা যুক্তরাষ্ট্রের কিন্ডার গার্ডেনের যে বাচ্চা কাচ্চা 24 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের উপর একটা গবেষণা, সেখানে দেখা গেছে যে যারা ঘনিষ্ঠ একটা পারিবারিক বন্ধনের মধ্যে বেড়ে ওঠে তারা পরবর্তীকালে মানসিক চাপে কম ভুগে। এবং যেসব পরিবারে সবাই নিজ নিজ মত প্রকাশ করতে পারে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল, সেই সব পরিবারের কিশোর কিশোরীরা জীবন সম্পর্কে তুলনামূলকভাবে ইতিবাচক ধারণা পোষণ করে, এবং জীবনের যে সমস্যাগুলো তারা পতিত হয় সেগুলো বাস্তবতার ভিত্তিতে ইতিবাচক ভাবেই সমাধানের চেষ্টা করে। আর বিপরীত পক্ষে যারা এমন সুস্থ পরিবেশ থেকে বঞ্চিত, তারা শারীরিক মানসিক দুদিক থেকে বেশি চাপ অনুভব করে থাকে। এবং আরেকটা গবেষণায় দেখা গেছে যে কিশোর ছেলেমেয়েরা যেসব সমস্যার মুখোমুখি হয় তার শতকরা 80 ভাগই মা বা মা বা বাবা মায়ের নিজস্ব চিন্তা ও প্রচলিত ধ্যান ধারণার কারণে সৃষ্ট। তাদের এমন প্রথাগত আচরণে সন্তানরা ধরেই নেয় যে বাবা মায়েরা সেকেলে, তাদের চিন্তাধারা আধুনিক যুগের সাথে যায় না। সেজন্য বাবা মায়েরা তাদের সমস্যাগুলো আমলে তো নেবেই না, বরং এইসবের সমাধান বিষয়ে তাদের তেমন ধারণাই নেই, এটা কিশোররা তখন মনে করে বসে। মোট কথা, জোর জবরদস্তি, চিৎকার চেঁচামেচি এগুলো এবং তাৎক্ষণিক ফলাফলের আশা বা প্রত্যাশা কিশোরদের আচরণ পরিবর্তনে আরো উদাসীন করে তোলে। ফলে তাদের উপর বাবা মাদের প্রভাব দিন দিন কমতে থাকে। এই জন্য আমরা যেন সন্তানদেরকে এই জোর জবরদস্তি এগুলো না করি। সন্তান রেগে গেলে মা বাবার করণীয় কি? আসলে এটা কঠিন, তবে এক্ষেত্রে আমি শুধু এটাই বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা যেন আমরা একটু স্মরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাগদাব, রাগ করো না। এবং আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, মানে কথা হলো খুব অল্প, কিন্তু এটার মিনিংটা হলো অনেক ব্যাপক। এই জন্য সন্তান যখন রেগে যায়, মা বাবা যেন তাদের ক্রোধের মধ্যে লাগাম দিয়ে রাখে, তারা যেন রাগ না করে, বরং সন্তানের প্রতি যেন আন্তরিক হয়। এবং সবচেয়ে বড় কথা হলো যে কিশোর ছেলে মেয়েদের সাথে তখন মিশে পরিস্থিতি ঠান্ডা হলে তাদের তাদের কথা বলতে দেওয়া, তাদের মনের কথা প্রকাশ করতে দেওয়া উচিত। এবং একটা শান্ত এবং মার্জিত পারিবারিক পরিবেশ, আমি আবারও বলছি, একটা শান্ত এবং মার্জিত পারিবারিক পরিবেশ সন্তানের সংযত জবান তৈরিতে সহায়তা করে।
মানে পরিবারের সবাই যদি চিৎকার চেঁচামেচি করে, সন্তানও দেখা গেল এই চিৎকার চেঁচামেচি শিখে। এরকম অসংখ্য প্রমাণ আমি নিজেই বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে দেখি যে কি পরিমাণ প্রভাব ফেলে। আমারই এক স্টুডেন্ট, একবার আমি পড়াইতাম, দেখা গেলো পান খাইতেছে, ক্লাস 8-এ পড়ে মেয়ে। আমি বললাম তুমি এই বয়সে পান খাও? কয় আমার আপাও খায়, আমার মায়ও খায়, আমরা সবাই পান খাই। পিচি একটা তার চেয়ে ছোট, ওইটাও পান খায়। দেখেন পরিবারের আচরণ প্রভাবিত করছে। আরেক জায়গায় এক ছেলে দেখি যে সে অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে। পরে দেখলে শুনলাম যে ওর বাবা বলে মানে চিৎকার চেঁচামেচির মাধ্যমেই কথাবার্তা বলে। তাহলে এই যে কিভাবে পরিবারের আচরণগুলো সন্তানকে প্রভাবিত করছে, এই জন্য একটা শান্ত এবং মার্জিত পারিবারিক পরিবেশ সন্তানের সংযত জবানতুরিতে সহায়তা করে। এবং কিশোরদের বেশিরভাগ ভুল ত্রুটিগুলো এগুলো উপেক্ষা করতে হবে এবং বিরূপ মন্তব্য যতদূর সম্ভব এড়িয়ে চলা। একটা উদাহরণ দেওয়া যাক। একবার এক এক কিশোরী মেয়ে, সে মনে করে যে তার মা তার সাথে বৈষম্যমূলক আচরণ করেন এবং সবসময় বিরক্তকর কাজগুলো তাকেই করতে হয়, দেওয়া হয়। এই কিশোরী, কারণ কিশোররা রাগ করে, আমরা অনেক সময় জানি না মূলত তার রাগের পিছনের পূর্ব ইতিহাসটা কি বা কি কারণে মূলত তার এই রাগের বহিঃপ্রকাশ। এই জন্য তাকে কথা বলতে দিলেই মূলত সেগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে যায়। শুধু সে রাগ করছে এইটুকুই যথেষ্ট নয়, রাগের পিছনের কারণগুলোও জানা দরকার। তো সেই কিশোরী, সে মনে করে যে তার মা তার সাথে সবসময় বৈষম্যমূলক আচরণ করে। কিভাবে? যে সবসময় বিরক্তকর যে কাজগুলো সেগুলো তাকে করতে দেওয়া হয়, আর তার যে আরেক বোন আছে তাকে দেয় না করতে। তো একদিন মা তাকে বললো যে তুমি এই কাজটা করো, আর তোমার বোন ওই কাজটা করবে। এটা শুনেই ওই মেয়েটা কান্নাকাটি শুরু করে দিল এবং মায়ের দিকে তাকিয়ে সে চিৎকার করে বললো যে মা, এটা অন্যায়, এটা অন্যায়। 3 বছর ধরে আমি খেয়াল করতেছি যে তুমি আমার সাথে অন্যায় আচরণ করে যাচ্ছ, কিন্তু আর না, আমি এখন থেকে আর চুপ থাকবো না। তো যখন এই ধরনের কথা ওই মেয়ের মা শুনলো, মেয়ের মা আবার একটু প্রজ্ঞাবান ছিলেন, তিনি ধৈর্যশীল নারী, তিনি মেয়ের আবেগ, যখন সে কাঁদতেছে, কথাবার্তা বলতেছে, এই সময় অভিযোগ করতেছে, সে আর তাকে বাধা দিলেন না। শান্ত হওয়া পর্যন্ত সেই মা অপেক্ষা করলেন। এরপর তিনি বলেন যে আচ্ছা, আমি এতদিনে বুঝতে পারলাম যে কাজ ভাগ করার ব্যাপারে ন্যায় বিচার আসলে আমি করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো যে আমি ইচ্ছা করে এমনটি করিনি। মেয়ে হিসেবে তোমরা দুজনেই আমার কাছে সমান। তবে আমার মনে হয় যে যে আমার সাথে তোমার এভাবে চিৎকার চেঁচামেচি যেটা তুমি করেছো এটাও উচিত নয়, আর আমারও এই বিষয়গুলো আরো সচেতনতার সাথে খেয়াল করা উচিত ছিল। আর তুমি আমাকে সাধারণভাবে বিষয়টি জানাতে পারতে যে তুমি এই কাজটা বা এই কাজগুলো পছন্দ করো না, তাহলেই তো আমি তোমার কাজটা বদলে দিতাম। এরপরে মা ওই প্রতিবাদ করার সঠিক উপায়টিও কিন্তু শিখিয়ে দিলেন, যে যখন তাকে কাজ দেওয়া হয়েছে সেটা সে শান্তভাবেই প্রথমে বলতে পারতো যে এটা তার পছন্দ না, কিন্তু এই রাগ পর্যন্ত যাওয়া তো দরকার ছিল না। তাহলে দেখেন সে মেয়েকে শিক্ষাও দিল, একই সাথে মেয়ের এই পরিস্থিতিটাকে তিনি খুব ট্যাকেল দিলেন শান্তভাবে। তখন মেয়ে অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাইল এবং এবং মা তাকে ক্ষমা করে দিয়ে বললেন যে আমাকেও আগের ভুলগুলো সংশোধনের সুযোগ দাও। এখন থেকে 1 বছরের জন্য তোমাদের কাজগুলো অদল বদল করে নিবে, যেটা তুমি করতে চাও সেটা তুমি করবে, আর যেটা সে করতো সেটা সেই করবে, মানে কাজগুলো লুটপাট করে দিল। তখন ওই মেয়ে মায়ের উপর সন্তুষ্ট হয়ে গেল। দেখেন এই যে যে তার পরিস্থিতিকে শান্ত করে দেওয়া, মেয়ের রাগের সাথে সাথে রাগ না করে তারপরেও তাকে শিক্ষা দেওয়া যে সে যে আচরণটা করেছে এটা সঠিক নয়, সেটা ধৈর্যের মাধ্যমে সম্ভব। এবং আমাদের সমাজে অনেক সময় আমরা দেখতে পাই যে মানে মা বাবা এক নাগারে একটা না, মানে সন্তানদের বিরূপ মন্তব্য করতে থাকে, যেটা উচিত না। কারণ বাচ্চারা যখন ইতিবাচক কিছু করে তখন তো আমরা প্রশংসা সূচক আহ, মানে মন্তব্য তো অনেক পরের কথা, ভালো করে সেটা মানে ক্রেডিটে দিতে চাই না। তাহলে তারা যখন
খারাপ কিছু হঠাৎ করে করে বা রেগে যায় বা কিছু একটা করে, তখন আমরা সাথে সাথে কেন বিরূপ মন্তব্যগুলো খুব দ্রুতই করা শুরু করে দিই? বরং আমাদের উচিত হলো যে কিশোরদের এই বেশিরভাগ ভুল ত্রুটিগুলো এগুলো উপেক্ষা করা এবং বিরূপ মন্তব্য যতদূর সম্ভব এড়িয়ে চলা, এবং সন্তানদের বিভিন্ন কাজে সুযোগ পেলেই তাদের সাথে তাদের প্রতি প্রশংসা করা। সন্তানদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা, এটাও পিতামাতার দায়িত্ব। কারণ সন্তানদের মস্তিষ্ক গঠিত হয় বিভিন্ন ধরনের ইন্টারাকশনের মাধ্যমে, পরিবেশের সাথে, বিভিন্ন কাজকর্মের সাথে, আরো বিভিন্ন বিষয় এখানে জড়িত। ফলে আমরা যেন সন্তানদের সুস্থ বিনোদনের ব্যবস্থাগুলো করি যথাসম্ভব। তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, তাদের ভালো লাগার বিষয়গুলোকে খেয়াল করা, ক্ষতিকর নয় বা শিক্ষণীয় বিষয়গুলো যেগুলো আনন্দ আনন্দ পাবে তারা, সেগুলোর ব্যাপারে সহযোগিতা করা, ইত্যাদি আরো নানান কিছু। ফলে সুস্থ বিনোদনের বিষয়টা যেন আমরা সবসময় নিশ্চিত করি। এবং তাদের বিশেষ করে তাদের কিছু বিষয় তারা খেলতেছে বা কিছু করতেছে, যদি আমরা দেখি যে কোনো অস্বাভাবিকতা যেগুলো ইসলামের অনুমোদিত সীমা অতিক্রম করে নাই, তাহলে আমরা সেটা যত সম্ভব এড়িয়ে যাওয়াটাই উচিত। এবং তাদের অস্বাভাবিক আচরণ যদি আমরা দেখি, সেক্ষেত্রে রাগারাগি রাগারাগি করা যাবে না। এবং কিশোরদের বিভিন্ন ধরনের ভুল যেগুলো আছে, সেই সকল ছোট বড় প্রত্যেকটি ভুল খুঁটিয়ে খুঁটিয়ে ধরে তাদেরকে বিরক্ত করাও আমাদের উচিত না। এই জন্য বিনোদনের জায়গাগুলোর ক্ষেত্রে আমরা মানে যেহেতু মনোযোগ দেই যেন সে, কারণ যত আমরা সুস্থ বিনোদনের তাদের ব্যবস্থা করব, যেগুলো তাদের খুব মস্তিষ্কের ক্ষতি করে সেগুলো থেকে তারা তত বেশি দূরে থাকবে। পারস্পরিক সম্পর্কের আস্থা তৈরির যে জায়গাটা, সেটা আমরা সবসময় যেন খেয়াল করি। সন্তানদের সাথে পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরির যে জায়গাটা, কারণ সন্তানদেরকে অন্যের আস্থাভাজন হওয়ার উপায় শেখানোর আগে আমাদেরকে অবশ্যই তাদের আস্থাভাজন মানে আস্থা অর্জন করতে হবে আগে। আর এই জন্য দরকার, 1 নম্বর, কিশোরদের সাথে মানে আচরণে সৎ থাকা, এবং তাদেরকে বিশেষ করে প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেটা অবশ্যই পূরণ করা, কিশোরদের গোপন বিষয়গুলো গোপন রাখা, এমনকি পরোক্ষভাবেও যেন আমরা সেগুলো প্রকাশ না করি। এবং পরিবারে যে বিষয়গুলো যদি কোনো সমস্যা হয় সেগুলো কিশোরদের সাথে খোলাখুলি আলোচনা করা, তাদের মতামত দেওয়ার সুযোগ দেওয়া। এবং আমরা অনেক সময় নিজেদের যোগ্যতা এবং প্রাপ্তিগুলোকে অতিরঞ্জিত করে ফেলি, করে কিশোরদের কাছে প্রকাশ করি, এবং সেগুলো নিয়ে অনেক সময় দম্ভ অহংকার করে বেড়াই, যেটা আমাদের উচিত না। অনেক সময় আমরা বলি যে আমরা অনেক ভালো পড়াশোনা করতাম, অনেক খেলাধুলা করতাম, অনেক ভদ্র আচরণে অনেক কিছু মেনটেন করছি, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমরা সেগুলো এত করি নাই। তাহলে সন্তানদেরকে সেগুলো নিজেদের যোগ্যতা এবং প্রাপ্তিগুলোকে অতিরঞ্জিত করাও এটা মা বাবার উচিত না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা হলো সন্তানদের সাথে যদি কোনো সময় আমরা ভুল করে ফেলি, আমরা তাদেরকে সরি বলতে চাই না, আমাদের ইগোতে লাগে। কিন্তু আমি মনে করি এটাও তাদেরকে এক ধরনের শেখানো, যে ভুল করলে সরি বলতে হয়। কারণ আমি চাচ্ছি যে সে ভুল করলে যেন সে আমাকে সরি বলে, তাহলে আমি কেন সেক্ষেত্রে দেরি করছি? কারণ মা বাবার কি ভুল হতে পারে না? কেউ ভুলের ঊর্ধ্বে নয়, মা বাবারও হতে পারে। আর দৈনন্দিন সমস্ত বিষয়ে সততা, নিষ্ঠা এগুলো বজায় রাখা। 2, মা বাবা এবং সন্তানদের মাঝে পারস্পরিক আস্থা সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটা দীর্ঘদিন চলতে থাকবে আমাদের বিভিন্ন ইন্টারাকশন তাদের সাথে সেগুলোর মাধ্যমে। আর সন্তানদের সাথে সম্পর্ক উন্নয়নের অন্যতম একটি ভালো উপায় হলো মতামতের আদান প্রদান। মানে তাদের সাথে শেয়ারিং, তাদের কোনো বিষয়ে তাদের মতামত, সেই ব্যাপারে আমাদের মতামত। দেখা গেল সে কোনো একটা বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছে, সায়েন্স নিয়ে আপনি চাচ্ছেন
আর্টস নিয়ে, অথবা সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে এসএসসিতে বা দাখিল লেভেলে, পরবর্তীতে হঠাৎ করে সে সিদ্ধান্ত নিল তার জন্য ভালো হবে, তো তখন তার উপর জোর করে চাপিয়ে না দিয়ে তাকে আপনি অবশ্য বলতে পারেন যে ঠিক আছে, তুমি আরো দুজন জ্ঞানী ব্যক্তি যারা শিক্ষা সম্পর্কে ভালো জানে তাদের সাথে একটু পরামর্শ করো যে কোনটা তোমার জন্য ভালো হয়। এতে সন্তান গুরুত্বপূর্ণ বিষয়ে অন্যের সাথে পরামর্শ করার শিক্ষাটাও যেমন পাইলো, একইভাবে আপনি জোর করে তাকে চাপাই দিলেন না। দেখা গেল সে সঠিকটা যখন আরো দুইজনের কাছ থেকে, কারণ আপনি তাকে বললেন যে তুমি আরো তিনজন মানুষের কাছে তোমার এই ব্যাপারটা বলো, তিনজনের মধ্যে অ্যাটলিস্ট দুইজন যদি তোমার মতে সাপোর্ট করে তখন তুমি তো সেটাই করো। এতে সেও কিন্তু প্রাউড ফিল করলো যে না, আমার মতামতের একটা গুরুত্ব দেওয়া হলো। তাহলে আমি একটু জিজ্ঞেস করি, যদি তার সিদ্ধান্তটা সত্যিই সঠিক না হয়, তাহলে নিঃসন্দেহে অন্য যাদেরকে ব্যাপারে, যাদের কাছে যাওয়ার ব্যাপারে বলা হলো, তারাই তাকে বলবে, এবং তখন সেটা আমরা বললে যত না সে সহজে অ্যাকসেপ্ট করতো, তার থেকেও অন্য মানুষদের কাছে যখন মতামত নেওয়ার ব্যাপারে আপনি তাকে বলে দিলেন, অন্য একটা জ্ঞানী ব্যক্তি বা যাদের প্রতি আপনি আস্থাশীল এরকম মানুষের কাছে আপনি পাঠালেন, তাদের কথা সে বেশি মানবে। এই জন্য সন্তানদের সাথে অমায়িক আচরণের জায়গাটাও যেন আমরা ধরে রাখি, অল টাইম তাদের সাথে সুন্দর আচরণ, এটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না। মানে চিৎকার চেঁচামেচি তাদের ভুলে আমরা যখন করি, তখন মূলত আমরা এটা বলতে চাচ্ছি যে ও কেন এটা অযৌক্তিক ভাবে করলো। আসলে সন্তানরা তো যুক্তিগতা তারা বুঝে না, তাদের এখনো সেটা ডেভেলপ হয়নি। কারণ বিভিন্ন পরিস্থিতিতে ভালো সিদ্ধান্ত নেওয়ার যে যোগ্যতা, সেটা মূলত মানুষের আসে অনেক জ্ঞান অর্জন করার পরে। অনেক জ্ঞান মানে বলতে অনেক পরিস্থিতির আলোকে, অনেক অভিজ্ঞতার আলোকে। তো সেটা তো তার বয়সের কারণে সে এখন পিছায়, পড়াশোনার জিনিসটা নয় বাদই দিলাম, সেই অভিজ্ঞতা নেওয়ারই এখনো তার সুযোগ হয়নি। ফলে তার থেকে অস্বাভাবিক আচরণ সেগুলো হবেই। আমরা যেন সন্তানদের সাইকোলজি এবং তার যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো চিন্তা করে আমরা যেন সেগুলোকে উপেক্ষা করে, সেই আচরণগুলোকে উপেক্ষা করে তাদের সাথে অমায়িক আচরণ করতে থাকি। আসলে আমার এই টপিকটা দীর্ঘ আলোচনার প্রয়োজন, কিন্তু আমাদের আসলে সংক্ষিপ্ত সময়ে আমার এরপরে আরেকটি লেকচার রয়েছে আমাদের স্টুডেন্টদের সাথে, সেখানেও আপনাদের থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে, এবং সন্তানদের সাথে ভালো আচরণ করার বিষয়ে অভিভাবকদেরকে বলবো আমরাও যেন এই ব্যাপারে বিভিন্ন তথ্যের অনুসন্ধান করে আমাদের মহামেলাত গুলো তাদের সাথে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের কথাবার্তা, কাজকর্ম, সিদ্ধান্ত, বিভিন্ন কিছুর ক্ষেত্রে মানে কেমন হওয়া উচিত সেগুলো সম্পর্কে আমরা যেন সঠিকটা নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, নিজেরও এই চর্চা যেন চালিয়ে যাই। এই এই কথা বলেই আজকে আমার এই বিষয়ের আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা আমি মাঝখানে বলে নেই, আমাদের যে সেমিনার গুলো হচ্ছে এবং যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলোর আলোকে ইনশাআল্লাহ মানে স্টুডেন্টদের পরীক্ষা হবে, এবং সেখানে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ফলে আশা করি এই পয়েন্টগুলো যেগুলো আমি বলেছি সেগুলো আপনারা খেয়াল করবেন। একই সাথে এইসব বিষয়ে আমি দেখেছি তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশন অর্গানাইজেশনের ইউটিউব চ্যানেলে আরো অনেক শায়েখ রয়েছেন, তারাও কথা বলেছেন। সেই সকল শায়েখদেরও, বিশেষ করে আবু বকর জাকারিয়া সাহেব, সন্তান প্রতিপালনের বিষয়ে স্কলার হিসেবে সন্তান গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোর ব্যাপারে তিনি কথা বলেছেন। সেই সকল পয়েন্টগুলো সেখানে থাকবে। এবং আব্দুল হেল কাফি হাফিজাউল্লাহ তিনি কথা বলেছেন। তারপরে আহ, আমাদের শায়েখ ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন। এই সমস্ত কিছু থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিভিন্ন কুইজের আয়োজন করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সেগুলো আবার দেখবেন এবং নোট করে রাখবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.